ড্রিম ডাব্লিউপি হাই, বলো ক্লিয়ার দেখতে পাচ্ছ? আর অডিওটা ক্লিয়ার? বলো আগে অডিও ক্লিয়ার। অনন্যা হাই, অডিও ক্লিয়ার? বলো অডিও আর ভিডিও একদম ক্লিয়ার তোমাদের কাছে? বলো। এই ঠিক আছে, থাক। আচ্ছা পূর্ণিমা, গুড আফটারনুন। গুড আফটারনুন। চলো সেশনটা একটু সবাই আজকে শেয়ার করে দাও, যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও, সবাই জয়েন করুক। র্যান্ডাম আজকে ক্লাস হবে, কনস্টিটিউশনের ক্লাস, টার্গেট ডাব্লিউপি মেন এক্সাম। ওকে, তো আজকে যে ক্লাসটা করবো সেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ যেটা গণপরিষদ তার ডিটেলস অ্যানালাইসিস করবো আজকের এই সেশনে। ঠিক আছে, তাই সেশনটা প্রত্যেকে একটু শেয়ার করে দাও। আর যারা জয়েন করলে তারা প্রত্যেকে ক্লাসে একটা করে লাইক দিয়ে নিজেদের অ্যাটেন্ডেন্স জানিয়ে দাও, জাস্ট ডবল ট্যাপ। ওকে, আচ্ছা সৈকত, অমিত, ওকে, বেশ বেশ। আচ্ছা ধীরে ধীরে বলবেন, ঠিক আছে, ধীরে ধীরে বলবো, একটু ধীরে ধীরেই বলবো, ঠিক আছে? চলো জাস্ট 1 মিনিট ওয়েট করবো, তারপর স্টার্ট করছি। ঠিক আছে, প্রত্যেকে রেডি? প্রত্যেকে রেডি? বলো। এসে গেছি। আচ্ছা ফুটবল লাভার 11, একদম একদম। তনুশ্রী, হ্যাঁ। শুভ, ইয়েস। ওকে ওকে ওকে। হাম দাদা, নোট ডাউন করতে হয় তো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সায়েন্সটাও করাবেন তো? হ্যাঁ সায়েন্সেরও করাবো, পুরো সায়েন্স কভার আপ করাবো, আর্টস সেকশনটা কভার আপ করাবো, স্ট্যাটিকের দুটো পার্টি কভার আপ করাবো, আর্ট অ্যান্ড কালচার লিটারেসি, আর একটা হচ্ছে তোমার জেনারেল নলেজ। কারেন্ট ইভেন্ট 2024-এর যেখান থেকে ধরবো সেটা পুরো কভার আপ করবো, ইনফ্যাক্ট যতটা কভার আপ করতে হবে, আর 2025টাও কভার আপ করাবো। ঠিক আছে, পুরো 2 মাসের মধ্যে টার্গেট নিলাম যে জিকের যেটা সিলেবাসটা রয়েছে ডাব্লিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড লাইভ সেশনে কভার আপ করাবো। ঠিক আছে, আর তারপর হবে শুধু মিক্সড ওরিয়েন্টেড প্র্যাকটিস, রাইট? চলো চলো, যারা জয়েন করেছো আমি স্টার্ট করে দিলাম, আস্তে আস্তে সবাই জয়েন করো। আজকে আমরা করবো ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিকা। তো আমি পুরো টার্গেট করে নিয়েছি আজকে যেটা কভার আপ করাবো। তো তোমাদের জন্য যে কোশ্চেন্স করবো আজকে, ফার্স্টের কোশ্চেন্সটা, যে সংবিধান দেখো হচ্ছে রাষ্ট্রের হচ্ছে একটা সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে রাষ্ট্রের একটা সর্বোচ্চ আইন। এবার আমরা দেখব সংবিধানটা হচ্ছে লিখিত, এবং এটা বিভিন্ন দেশের থেকে মানে বিভিন্ন কিছু গ্রহণ করা হয়েছিল। মানে আমাদের যে সংবিধানটা একটা বৃহত্তম, এবং এটা হচ্ছে একটা লিখিত সংবিধান। ঠিক আছে, যেরকম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু নেওয়া হয়েছে, এইভাবে এটা গঠিত হয়েছে, রাইট? এবার তোমাদেরকে ফার্স্ট কোশ্চেন্স করব, যে যখন সংবিধানটা শুরু হয়েছিল, মানে এই গণপরিষদটা যখন গঠন হচ্ছে, সেটা ক্রিপস মিশনের কিন্তু সুপারিশে গঠিত হচ্ছে। আমরা জানি ক্রিপস আর একটা ক্যাবিনেট, তার মধ্যে ক্যাবিনেট মিশন যেটা, তার কিন্তু সুপারিশে এটা গঠিত হয়েছিল। এটার থেকে একটা কোশ্চেন কিন্তু রাখে। তো মনে রেখে দেবে ক্রিপস মিশনের সালটা হচ্ছে 1942। যখনই এর সাথে তুমি 4 অ্যাড করে দেবে, অর্থাৎ 1946 যে সালটা, এটা হচ্ছে একটা ক্যাবিনেট মিশন। 1946 সালের 24শে মার্চ এই ক্যাবিনেট মিশনের সুপারিশে গণপরিষদটা গঠিত হচ্ছে, মানে যেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, রাইট? এতটুকু ক্লিয়ার? এবার এখান থেকে কী টাইপের কোশ্চেন্স দেয়, মূলত 3জন প্রধান নেতা ছিল, এদেরকে নিয়ে গঠন করা হয়েছিল এই গণপরিষদ। সেই 3জন নেতার নাম কি? একজন হচ্ছে স্যার স্টিফোর্ড ক্রিপস, একজন হচ্ছেন এভি আলেকজান্ডার, আরেকজন হচ্ছেন লর্ড পেথিক লরেন্স। তাহলে 3টে নাম মনে থাকবে, স্টিফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, আরেকজন হচ্ছে লর্ড পেথিক লরেন্স। এবার এখানকার যারা সদস্য হতো তাদেরকে কিভাবে নিয়োগ করা হতো? ভোটের মাধ্যমে নিয়োগ করা হতো। তাহলে কিসের মাধ্যমে? বলবে ভোটের মাধ্যমে এখানকার যারা সদস্য তাদেরকে কিন্তু নিয়োগ করা হতো। এবার এখান থেকে কোশ্চেন্স দেয় যে প্রধান সচিব বা প্রধান পদাধিকারী কে ছিলেন? তখন উত্তর করবে কি বলতো? লর্ড পেথিক লরেন্স। লর্ড পেথিক লরেন্স ইনি হচ্ছেন প্রধান সচিব। যদি বলতো নৌ সচিবকে, তখন উত্তর কি করবে? এ ভি আলেকজান্ডার। তাহলে এ ভি আলেকজান্ডার উনি ছিলেন নৌ সচিব। তাহলে বাণিজ্য সচিব কে ছিলেন? উত্তর কি করবে বলো? বাণিজ্য সচিব ছিলেন স্যার স্টিফোর্ড ক্রিপস, রাইট? এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বলো, এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছে? বেশ। এবার দেখো নেক্সট যে কোশ্চেন্সটা দেয়, যে প্রাথমিক পর্যায়ে ভারতীয় গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? মানে প্রাথমিক পর্যায়ে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? আনসার কি করবে তোমরা বলো তো?
প্রাথমিক পর্যায়ে গণপরিষদের মোট সদস্য সংখ্যা মানে টোটাল মেম্বার কতজন ছিল? উত্তর কি করবে? দেখো আনসার আসছে 389। ভেরি গুড। তাহলে 389 জন এটা ছিল প্রথম সদস্য। এবার এখান থেকে একটা কোশ্চেন দেয় যে পরে পাকিস্তানপন্থীরা যখন এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন এখানকার মেম্বার কত হয়ে আসছে? উত্তর কি করবে? পরে যখন পাকিস্তানপন্থীরা পৃথক হচ্ছে তখন কত হচ্ছে? তো কি বলেছিলাম যে 300 থেকে 1 কমে যাবে, 300 থেকে 1 কমে যাবে মানে কত? 299 জন কিন্তু হচ্ছে। মনে থাকবে, মনে রাখবো 300 থেকে 1 কমে যাবে মানে হচ্ছে 299। এবার এখান থেকে তোমাকে লিঙ্ক করতে হবে যে গণপরিষদ যেটা 1946 সালের 11ই ডিসেম্বর, রাইট, 1946 সালের 11ই ডিসেম্বর এই যে রাজেন্দ্র প্রসাদ ইনি গণপরিষদের প্রথম স্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাহলে ইন দ্য ইয়ার 1946 11th ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সদস্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন ওরা ওঠায় যে তাহলে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? আনসারটা কি করবে জানাও তো কমেন্ট সেকশনে, যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? আনসার কি করবে দেখি, ফার্স্ট বলো, উত্তর দাও। অস্থায়ী সভাপতি কে ছিলেন? আনসার কি করবে? এবং তিনিই ছিলেন সবথেকে প্রবীণতম সদস্য, তাই তো? তাহলে সবথেকে প্রবীণতম সদস্য কিন্তু তিনিই ছিলেন। তাহলে আনসার হবে ভেরি গুড, প্রত্যেকে কারেক্ট আনসার দিয়েছো যে ডক্টর সচিনানন্দ সিনহা। ডক্টর সচিনানন্দ সিনহা। দেখো এখানে মুসলিম লীগ কিন্তু বয়কট করেছিল, কেন জানো? পাকিস্তানটাকে পৃথক রাষ্ট্র হিসেবে দাবি তুলেছিল। তাহলে মুসলিম লীগ এখানে বয়কট করে এবং পৃথক পাকিস্তান রাষ্ট্রের একটা দাবি এটা কিন্তু ওরা তুলে ধরেছিল। কোথায়? এই গণপরিষদ। অর্থাৎ গণপরিষদের যেটা প্রথম অধিবেশনটা বসেছিল সেটা হচ্ছে 1946-এর 9th of ডিসেম্বর। এখানেই কিন্তু মুসলিম লীগ পাকিস্তানের পৃথক রাষ্ট্রের দাবিটা তুলেছিল। মনে থাকবে যেটা প্রথম অধিবেশন। এক্সামে কোশ্চেন দিতে পারে যে প্রথম অধিবেশনটা যেটা বসেছিল এটা কোথায় বসেছিল? আনসার কি করবে বলো? যে গণপরিষদের প্রথম অধিবেশনটা কোথায় বসেছিল? ভেরি গুড, কারেক্ট আনসার আসছে যেটা হচ্ছে নিউ দিল্লি। তাহলে দিল্লির যেটা কনস্টিটিউশন হল সেখানে কিন্তু এর প্রথম অধিবেশন বসেছিল। কেউ কিন্তু বোম্বে উত্তর করো না, বোম্বেটা হচ্ছে জাতীয় কংগ্রেস যদি বলে, যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন তখন 1885 উমেশচন্দ্র ব্যানার্জি বোম্বেতে তখন উত্তর করবে। কিন্তু যখনই গণপরিষদ বলবে উত্তরটা হবে কিন্তু দিল্লির কনস্টিটিউশন হল, রাইট? এতটুকু ক্লিয়ার। এবার এখান থেকে তোমাকে লিঙ্ক করতে হবে যে গণপরিষদের যদি বলা হয় যে উপদেষ্টা কে ছিলেন, উত্তর কি করবে? অর্থাৎ এই যে গণপরিষদ এটার উপদেষ্টা হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল? আনসার কি করবে বলো? উপদেষ্টা কে ছিলেন? আনসার কি করবে? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, একদম ভেরি গুড, 78 জনকে নিয়ে, 72 জন। এম এন রায় হবে না, বি এন রাও। এম এন রায় কে ছিলেন? এম এন রায় দলহীন রাষ্ট্রের কথা কিন্তু বলেছিলেন, ঠিক আছে? এম এন রায় ছিলেন দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন। এবং তার পাশাপাশি মনে রাখতে হবে যে গণপরিষদের উপদেষ্টা বললে বি এন রাও উত্তর করছো, কিন্তু যদি বলে গণপরিষদের ধারণাটা কে দিয়েছিল তখন উত্তর কি করবে বলো তো? এম এন রয়। এম এন রয়, ঠিক আছে? ইনি কানপুরে একটা নেতৃত্ব দিয়েছিলেন যেটা 1925-এ, রাইট? চলো এবার আমরা এখান থেকে দেখে নেব যে তোমাকে যদি বলা হয় যে গণপরিষদ টোটাল কটা অধিবেশনে হয়েছিল, মানে এই যে গণপরিষদ এটা মোট কটা অধিবেশনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? আনসার কি করবে বলো? টোটাল কতগুলো অধিবেশনের মধ্যে গণপরিষদটা হয়েছিল? উত্তর কি আসবে? ভেরি গুড, আনসার আসছে দেখো 11টা। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 11টা। এবার এটা তৈরি করতে টোটাল কত টাইম লেগেছিল, মানে এটা তৈরি করতে টোটাল কত টাইম লেগেছিল? পরীক্ষায় দিতে পারে প্রায় দিয়ে, মানে অ্যাপ্রক্স, তাই না? কারণ এটার ফুল টাইম পিরিয়ডটা কত? আনসার আসবে কি? বলবে 2 বছর 11 মাস 18 দিন। তাহলে যেটা 2 বছর 11 মাস 18 দিন এটাকেই তুমি বলতে পারবে অ্যাপ্রক্স 3 ইয়ার। তাই পরীক্ষায় দেয় প্রায় 3 বছর। মনে থাকবে, ভেরি গুড। এবার দেখো আমরা দেখে নেব গণপরিষদের একাধিক কমিটি কিন্তু গঠন হয়েছিল। সেই কমিটিগুলো কি কি? ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন প্রভিন্সিয়াল কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং ড্রাফটিং কমিটি, আরেকটা হচ্ছে তোমার স্টিয়ারিং কমিটি। তাহলে এতগুলো যে কমিটি এগুলো কিন্তু গণপরিষদের সময় কিন্তু গঠিত হয়েছিল। তো এখান থেকে পরীক্ষাতে যে কোশ্চেন্সটা প্রায় ওঠায় সেটা দেয় যে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, অর্থাৎ স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? আনসার কি করবে বলো তো দেখি? স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? যিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আনসার কি হবে? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, ভেরি গুড। এবার এখান থেকে দিতে পারে যেটাকে বললাম ড্রাফটিং কমিটি, যেটা বাংলাতে হচ্ছে খসড়া কমিটি,
তাই তো, যেটা 1947 সালের 29শে আগস্ট। ইন দ্য ইয়ার 1947 29th আগস্ট কি হয়েছিল, এই ড্রাফটিং কমিটিটা গঠিত হয়েছিল, যেটা হচ্ছে খসড়া কমিটি। এটার সভাপতিত্ব করেছেন কে, যাকে আমরা সংবিধানের রূপকার বলে চিনে থাকি। কনস্টিটিউশনের রূপকার কাকে বলা হয়, ডক্টর B.R. আম্বেদকর, রাইট। এবার এখান থেকে কোশ্চেন দিতে পারে যে টোটাল মেম্বার কতজন ছিল, রাইট। তো আমরা মনে রাখবো টোটাল মেম্বার কিন্তু এখানে ছিল 7। এবার আমি 7টাকে যদি ব্রেক করি যে 1+6, তাহলে 1+6 মানে কি, একজন হচ্ছে তিনি হচ্ছেন চেয়ারম্যান, আর বাকি 6জন হচ্ছে এখানকার মেম্বার। তাহলে একজন যদি চেয়ারম্যান হয় তার নামই হচ্ছে B.R. আম্বেদকর, বাকি 6জন মেম্বার। এবার তোমাদেরকে টোটাল নামগুলো মনে রাখতে হবে। একজন হচ্ছে N. গোপালাস্বামী আয়াঙ্কার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, K.M. মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ, N. মাধব রাও, আরেকজন কে বলতো, T.T. কৃষ্ণমাচারী। তাহলে এরা হচ্ছে টোটাল মেম্বার, আর B.R. আম্বেদকর হচ্ছে এখানকার সভাপতি, রাইট। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, যে N. মাধব রাও ইনি কার মানে সিট থেকে এখানে এসেছেন, মানে কার সদস্য বাতিল হওয়ার জন্য N. মাধব রাওকে নিয়োগ করা হয়েছে। উত্তর কি করবে, কে বলতে পারবে? N. মাধব রাওকে যে যুক্ত করা হয়েছে, অ্যাকচুয়ালি ইনি কার সদস্য বাতিল হওয়ার জন্য এসছে, উত্তর কি হবে, B.L. মিত্র। তাহলে B.L. মিত্রের সদস্য পদ বাতিল হওয়ার জন্য N. মাধব রাওকে কিন্তু এখানে নিযুক্ত করা হয়েছে। এবার আমরা এখানে দেখলাম T.T. কৃষ্ণমাচারী, ইনিকে অ্যাকচুয়ালি ভিপি খৈতানি যিনি ছিলেন ওনার মৃত্যু হয়ে গেছিল। তাহলে ভিপি খৈতানির যখন মৃত্যু হলো তখন T.T. কৃষ্ণমাচারীকে এর পরিবর্তে এখানে নিযুক্ত করা হলো। তাহলে নামগুলো মনে থাকবে, N. গোপালাস্বামী আয়াঙ্কার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, K. মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ, আরেকজন কে বললাম বলো, T.T. কৃষ্ণমাচারী, আরেকজন হচ্ছেন N. মাধব রাও, এবং যিনি হচ্ছেন চেয়ারম্যান, যাকে আমরা কনস্টিটিউশনের রূপকার বলি, তিনি হচ্ছেন ডক্টর B.R. আম্বেদকর। এখান থেকে একটা কোশ্চেন দেয়, রাইট। এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, বলো প্রত্যেকের ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এবার মনে রাখবে 1948-এর ফেব্রুয়ারি মাসে এই খসড়া কমিটির কার্যটা সম্পন্ন হয়েছিল। মানে 1948-এর ফেব্রুয়ারি মাসে এই গণপরিষদের যেটা খসড়া কমিটি যেটা আমরা দেখলাম, এটার কিন্তু কার্যটা সম্পন্ন হয়, রাইট। ক্লিয়ার হয়েছে? চলো এবার বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশ থেকে একাধিক ধারণা কিন্তু গ্রহণ করা হয়েছে, আমরা এই জায়গাগুলো আস্তে আস্তে যাচ্ছি। এবার এখান থেকে কোশ্চেন দেয় যে সংবিধানটা কবে গৃহীত হয়েছিল, আর তখন যে দাবিটা উঠেছিল আমরা ভারতের জনগণ, আমরা ভারতের নাগরিক, এই যে প্রস্তাবটা উঠেছিল সেটা 1949-এর 26শে নভেম্বর, মনে থাকবে। তাহলে 1949-এর 26শে যেটা নভেম্বর, এই দিনটাকে কি বলা হয়, যে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউশনটা সংবিধানটা গৃহীত করা হয়েছিল। আবার 1950 সালেরই তুমি যখন 50শে জানুয়ারিতে যাচ্ছ, সেটাকে বলা হচ্ছে সংবিধানটা কার্যকর হয়েছিল। তাহলে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে যদি বলে সেটা হবে 26শে নভেম্বর, এবং 26শে জানুয়ারি সেটা হচ্ছে রিপাবলিক ডে। ঠিক আছে, মনে থাকবে দ্য রিপাবলিক 375-এ প্লেটো লিখেছিল, আনুমানিক 375-এ দ্য রিপাবলিকটা কে লিখেছিল, প্লেটো। যেরকম লাইফ ডিভাইন দিব্য জীবন, এটা কে লিখেছিল, ঋষি অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ দিব্য জীবন বা লাইফ ডিভাইনটা। ঠিক আছে, দ্য ডিসকভার অফ ইন্ডিয়া এটা কে লিখেছেন, পণ্ডিত জওহরলাল নেহেরু, দ্য ডিসকভার অফ ইন্ডিয়া এই গ্রন্থটা কিন্তু লিখেছেন, রাইট। চলো এবার তোমাদেরকে ফার্স্ট কোশ্চেন করব যে টোটাল পার্ট কতগুলো ছিল, আগে টোটাল পার্ট কতগুলো ছিল, উত্তর কি করবে বলো, আগে টোটাল পার্ট কতগুলো ছিল, আনসার কি আসছে দেখি বলো। এখন আগে ছিল 22টা, তাহলে এখন টোটাল কতগুলো পার্ট, উত্তর কি করবে। যারা লাইক করনি তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো, স্কোরবোর্ডটা অনেক ডাউন হয়ে আছে, মাত্র 19। ঠিক আছে, ওটাকে অ্যাটলিস্ট 50-এর কাছে নিয়ে চলো, হাফ সেঞ্চুরি তো করিয়ে দাও, তারপর দেখা যাক সেঞ্চুরি হয় কি না হয়, অ্যাটলিস্ট হাফ সেঞ্চুরি তো হোক, তাই না? তাহলে আগে ছিল হচ্ছে 22টা, আর এখন হয়ে গেছে কটা, একদম ভেরি গুড, প্রত্যেকে কারেক্ট আনসার দিচ্ছে যে 25টা। আচ্ছা তাহলে বলো তো আগে তফসিল কটা ছিল, উত্তর কি করবে, আগে তফসিল কটা ছিল আর এখন কটা হয়েছে, আনসার কি করবে। তফসিল বলেছি, আগে তফসিল কটা ছিল, আনসার কি করবে। হ্যাঁ, আগে তফসিল ছিল 8টা
আর এখন তফসিল কটা হয়েছে, উত্তর কি করবে দেখি, কে বলতে পারো। এখন তফসিল কতগুলো হয়েছে, ভেরি গুড, একদম 12টাতে কনভার্ট হয়েছে। তাহলে 8টা তফসিল ছিল, 12টায় হয়েছে। এবার তোমরা আমাকে বলো তো, যদি বলা হয় প্রথম ধারা কতগুলো ছিল, উত্তর কি করবে। যখন সংবিধানটা শুরুয়াত হচ্ছে তখন আর্টিকেল অর্থাৎ ধারা কতগুলো ছিল এবং সেটা বর্তমানে বা কতগুলো ধারাতে এসে দাঁড়িয়েছে, উত্তর কি করবে বলো। আগে ছিল 395টা, এখন হয়ে গেছে 448টা, রাইট। এবার আমরা মুভ করব অধ্যায়ে অর্থাৎ পার্টে, কোন পার্টে কি আছে এখান থেকে একটা কোশ্চেন্স রাখে। তো ফার্স্ট যে কোশ্চেন্সটা করব, ভারত ও তার সমগ্র ভূখণ্ড অর্থাৎ ভারত ও তার সমগ্র যে ভূখণ্ডটা, এটা কত নাম্বার পার্টে ইনক্লুডিং রয়েছে, আনসার কি করবে। এটা কত নাম্বার পার্টে ইনক্লুডিং রয়েছে, আনসার আসছে 1। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, যেটা হচ্ছে 1 নাম্বার পার্টে রয়েছে, রাইট। সেকেন্ড কোশ্চেন, নাগরিকত্ব অর্থাৎ যেটাকে বলা হয় সিটিজেনশিপ, তাই না। তাহলে এই যে নাগরিকত্বটা, এটা কত নাম্বার পার্টে ইনক্লুডিং রয়েছে, আনসার কি করবে বলো তো দেখি। নাগরিকত্ব কত নাম্বার পার্টে রয়েছে, ভেরি গুড, প্রত্যেকে কারেক্ট আনসার দিচ্ছে, যেটা হচ্ছে পার্ট নাম্বার 2। 3 নাম্বার কোশ্চেন দেখো, যদি বলা হয় মৌলিক অধিকার, তাই না, এই যে মৌলিক অধিকার এটা কত নাম্বার পার্টে রয়েছে, আনসার কি করবে দেখি বলো তো। মৌলিক অধিকার কত নাম্বার পার্টে ইনক্লুডিং রয়েছে, আনসার কি করবে। মৌলিক অধিকারের আনসার আসছে পার্ট নাম্বার 3। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সংবিধান শুরু যখন হয়েছিল তখন মৌলিক অধিকার কটা ছিল, উত্তর কি হবে। সংবিধান শুরুর সময় আমাদের অধিকার কম, তাহলে শুরুর সময় ছিল 7টা, কিন্তু 1978-এর 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল, যেটা সম্পত্তির অধিকার 35-এ 300A, এটাকে কিন্তু কি করা হয়েছিল বলবে আইনি অধিকারে কনভার্ট করা হয়েছিল। এই 44তম সংবিধান সংশোধনটাকে বলা হচ্ছে ইউনিয়ন সিভিল কোড, রাইট। আবার যেটা 42 অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমরা বলবো ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন, 1976 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র আর গণতন্ত্র এগুলো কিন্তু ইনক্লুডিং করা হয়েছিল। একটা কোশ্চেন দেয় যে লোকসভার কার্যকালের মেয়াদটা 5 বছর থেকে 6 বছরের আগে নাকি বাড়ানো হয়েছিল, মানে লোকসভার কার্যকালের মেয়াদ আগে 6 বছর করা হয়েছিল, রাইট। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, উত্তরটা কি করবে দেখি, ফার্স্ট কারা বলছো। আমরা মনে রাখবো যে যখন 5 থেকে 6-তে হচ্ছে, মানে কি হচ্ছে, 5 থেকে যখন 6-তে যাচ্ছে মানে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে যখন বেড়ে যাবে তখন রিভার্স ডাটাটা নেবো, মানে ছোট ভ্যালুটা, যেটাকে মিনি কনস্টিটিউশন বলবো, মানে 42 অ্যামেন্ডমেন্ট। তাহলে এটা হবে 42তম সংবিধান সংশোধন। কিন্তু এটাই যদি তোমাকে বলতো যে লোকসভার কার্যকালের মেয়াদ 6 বছর থেকে পুনরায় 5 বছরে কমিয়ে আনা হয়েছিল, কততম সংবিধান সংশোধন দ্বারা। দেখো 6 বছর থেকে 5 বছর মানে বেশি থেকে কমে যাচ্ছে, যখন কমে যাচ্ছে রিভার্স ডাটা নাও, মানে কি ডাটাটা নেব, বেশি ডাটাটা, যেটাকে বলা হয় ইউনিয়ন সিভিল কোড অর্থাৎ 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এতটুকু ক্লিয়ার হয়েছে। চলো এবার দেখে নেবো আমরা যে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ, মূলত রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ এটা কিন্তু আইনি বলবৎযোগ্য নয়, রাইট। মনে থাকবে এটার রচনাকে করেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু, রাইট। এবার এগুলো কোথার থেকে নেওয়া হয়েছে এটা আমরা ডিটেলস অ্যানালাইসিস করব, তাই এখন পার্টগুলো তোমরা আনসার দাও। তাহলে রাষ্ট্রের পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ কত নাম্বার পার্টে ইনক্লুডিং আসে, আনসার কি আসছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট আনসার আসছে যে 4 নাম্বার, আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে একদম। রাষ্ট্রপতির নির্বাচন যদি বলে তখনও উত্তর হবে আয়ারল্যান্ড, কিন্তু শুধু রাষ্ট্রপতির কনসেপ্ট বা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যদি বলে তখন আবার উত্তর হবে ইউএসএ বা আমেরিকা, রাইট, ইউনাইটেড স্টেট আরব আমিরাত। ক্লিয়ার। চলো আগলা क्या पूछा है देखो, যদি তোমাকে কোশ্চেন্স করা হয় যে মৌলিক কর্তব্য, ইয়েস মৌলিক কর্তব্যটা কত নাম্বার পার্টে রয়েছে। দেখো সংবিধানের শুরুর সময় মৌলিক কর্তব্য কটা ছিল জানো, মৌলিক কর্তব্য ছিল আগে 10টা, কিন্তু আমাদের কর্তব্য অনেক বেশি, তাহলে আমরা বলবো এখন কটা, 11টা। কারণ 2002 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 6 থেকে 14 বছরের যারা শিশু তাদের যে একটা শিক্ষার অধিকার এটাকে কিন্তু ইনক্লুডিং করা হয়েছে, রাইট। তাহলে এটা হচ্ছে মৌলিক কর্তব্য যেটা রয়েছে পার্ট নাম্বার 4A-তে, মানে 4A-তে রয়েছে মৌলিক কর্তব্য। আচ্ছা এই যে মৌলিক কর্তব্যগুলো কে এনেছিলেন, উত্তর কি করতে পারবে, যাকে আমরা মহান দেশের মহান নেত্রী বলে থাকি, তাই না, যিনি গরিবি হাটাও স্লোগানটা তুলেছিলেন, তার নাম কি, আনসার কি হবে, রাশিয়া থেকে এনেছিলেন, তাই না। তাহলে রাশিয়া থেকে এগুলো কে এনেছিলেন, বলো 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 বলো, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, মনে থাকবে। এগুলো কে এনেছিলেন,
রাশিয়া থেকে কে এনেছিলেন? একদম কারেক্ট আনসার আসছে, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। আচ্ছা, এই যে গরিবি হাটাও যখন কথাটা বলে দিয়েছি, মনে রাখবে যে গরিবি হাটাও স্লোগানটা উঠেছিল, তার উত্তর হবে কি বলতো? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে এক্সামিনার কোশ্চেনটা ঠিক এইভাবে দেন যে গরিবি হাটাও স্লোগান যেটা কখন কার্যকর হয়েছিল, তার উত্তর কিন্তু ফিফথ হবে না, সিক্সথ হবে। তাহলে যদি বলে যে উঠেছিল কখন স্লোগানটা, আনসার করে দাও ফিফথ প্ল্যানিং কমিশন, কার্যকর হয়েছিল সিক্সথ প্ল্যানিং কমিশন, মানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে মাই ট্রুথ, তাই না, যেমন মেইন ক্যাম্প এডমন্ড হিলারি, তেমনি মাই ট্রুথ এই আত্মজীবনীটা কার বলো তো? ইন্দিরা গান্ধী। রাইট, চলো আগলা क्या पूछा है हम देखते हैं। এবার বলো কেন্দ্রীয় সরকার। ইয়েস, কেন্দ্রীয় সরকারটা কত নাম্বার পার্টে রয়েছে? কেন্দ্রীয় সরকার, আচ্ছা 29 স্কোর হয়েছে, 50-র কাছে ফার্স্ট নিয়ে চলো। যারা চুপচাপ ক্লাসে বসে ক্লাস করছো, স্ক্রিনে দুটো করে ডাবল ট্যাপ করো আর ঝাপঝাপ পুরো 50-র কাছে স্কোরটা নিয়ে চলো। চলো দুটো করে স্ক্রিনে টাচ করো, দিয়ে 50-র কাছে নিয়ে চলো। আনসার কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কেন্দ্র সরকার বলে উত্তর করে দাও 5। রাইট, চলো এবার আমরা ধারাগুলোতে আসছি একটু পরে, আগে আমরা পার্টগুলোকে দেখে নেবো। রাইট, এবার বলো তো ইম্পর্টেন্ট কিছু পার্ট তোমাদেরকে বলবো, যেটা দিতে পারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। হ্যাঁ গো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটার পার্ট কত হতে পারে? এনিওয়ান, কে আনসার দেবে আমাকে বলো? পঞ্চায়েতি রাজের ব্যবস্থা, এটার পার্ট নাম্বার কত? কে আনসার দিতে পারবে দেখি বলো? ভেরি গুড। হ্যাঁ, পঞ্চায়েতি রাজ যেটা, ওটার আর্টিকেল বললে উত্তর হবে কিন্তু 40, কিন্তু এটা হচ্ছে পার্ট। পার্ট নাম্বার বললে উত্তর হবে কত? 9। পার্ট নাম্বার বললে 9, কিন্তু আর্টিকেল যখন বলবে ইয়েস, তখন আনসার করতে হবে কিন্তু তোমাকে কি, যেটা হচ্ছে 40। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার বলো তো পৌরসভা। হ্যাঁ হ্যাঁ, পৌরসভা, পৌরসভাটার পার্ট নাম্বার কত? আনসার কি হবে? পৌরসভা আর পঞ্চায়েতের সংজ্ঞা বললে 243। ঠিক আছে, এবার অ্যাজ পার অপশন দেন হিট ইউর আনসার। তুমি অপশন দেখলেই বুঝতে পারবে কোনটা উত্তর নিতে চাইছে, বুঝতে পারলে? হ্যাঁ, তখন উত্তর কি হবে? না 10 হবে না, 10 হবে না, উত্তর বলো ঠিক করে বলো। 9A, তাই না? 9A তে রয়েছে, ইয়েস 9A তে রয়েছে পৌরসভা, আবার 9B তে রয়েছে সমবায় সংস্থা। তাহলে এটা সুন্দর একটা লিঙ্ক করে দিচ্ছি। কিভাবে? যখন পঞ্চায়েত বলবে তখন 9-এ যাব। কোথায় যাব? পঞ্চায়েত মানে 9। রাইট, এবার তার সাথে এ অ্যাড করলে হবে 9A, যেটা হচ্ছে আমাদের পৌরসভা। 9-এর সাথে বি বসিয়ে দিলে 9B, সেটা হয়ে যাবে আবার সমবায় সংস্থা। তাহলে একটা দিলে পারবে তো? বলবে হ্যাঁ শিওর পারবো। চলো আগলা দেখতে হ্যাঁ। এবার দেখো তফসিল জাতি বা উপজাতিভুক্ত অঞ্চল, পরীক্ষায় দেখবে প্রায় দিয়ে থাকে, বিশেষ করে সেন্ট্রালগুলোতে দেয় এক্সামে, যে সেন্ট্রালগুলো এক্সাম যেগুলো হয় ওখানে দেখবে দিয়ে থাকে যে তফসিল জাতি থেকে ওরা একটা কোশ্চেন কিন্তু রাখে। তো ডাব্লিউবিপিতেও দিতে পারে যে তফসিল জাতি এবং উপভুক্ত যে অঞ্চলগুলো, পার্ট নাম্বারটা বলো। আনসার কি করবে বলো? বলো দেখি কে বলতে পারো, পার্ট নাম্বারটা বলো। তফসিল এবং উপভুক্ত যে অঞ্চলগুলো, উপজাতিভুক্তের যে অঞ্চল, পার্ট নাম্বারটা বলো। ভেরি গুড, পার্ট নাম্বার হবে কত? 10, মনে থাকবে। এবার এখান থেকে ওরা কোশ্চেন রাখতে পারে যে নির্বাচন, ঠিক আছে, এই যে নির্বাচন বলা হয় না, নির্বাচনের পার্টটা কত? আনসার কি করবে? নির্বাচন, যেরকম ফার্স্ট নির্বাচন কমিশনার সুকুমার সেন, পরীক্ষাতে খুব দেয় 1951-তে। ঠিক আছে, দ্বিতীয় বললে KVK সুন্দরাম। নির্বাচন কমিশন, এটার আর্টিকেল যদি বলে 324 নাম্বার। ঠিক আছে, তাহলে নির্বাচন যেটা রয়েছে এটার পার্ট নাম্বারটা কত? কে বলতে পারবে? ভেরি গুড, কারেক্ট আনসার আসছে যেটা হচ্ছে 15। তাহলে আনসারটা ঠিক দিয়েছো যে 15 নাম্বার পার্টের মধ্যে রয়েছে কিন্তু নির্বাচন। রাইট, এবার আমরা এখান থেকে দেখে নেব সরকারি ভাষা। ইয়েস, এই যে সরকারি ভাষা যেগুলো রয়েছে এটা পার্ট নাম্বার কততে ইনক্লুডিং রয়েছে? সরকারি ভাষার পার্টগুলো কোথায় রয়েছে অবশ্যই নোট করবে। লাইভ সেশনটা যখন কমপ্লিট হয়ে যায়, এটা তুমি আমার লাইভ সেশনে যাবে, সেখানে কিন্তু এগুলো থাকে, তো অবশ্যই এগুলোকে নোট করবে, কোশ্চেন কিন্তু পাবেই পাবে। রাইট, বলো আনসার কি করবে? আনসার কি করবে? সরকারি ভাষা কত হবে বলো তো? 17 নাম্বার পার্ট গো। হ্যাঁ, তাহলে 17 নাম্বার পার্টে পেয়ে যাবে তুমি সরকারি ভাষা। রাইট, আগলা কে পুছায় দেখো। যদি বলা হয় জরুরি অবস্থা, আনসার কি করবে? যে জরুরি অবস্থার পার্ট নাম্বারটা কত? আনসার কি করবে? আমি সিলেক্টিভগুলো দিচ্ছি, বলো জরুরি অবস্থার পার্ট নাম্বারটা কত? সরকারি ভাষার ক্ষেত্রে 17, বাট জরুরি অবস্থা বলে উত্তরটা হবে ভেরি গুড, যেটা হচ্ছে 18। তাহলে 18তে রয়েছে কি? জরুরি অবস্থা। আগলা, যদি তোমাকে বলা হয় সংবিধানের সংশোধন, সংবিধানের সংশোধন, তখন কি উত্তর করবে? দেখো সংবিধানের সংশোধন, এটার পুরো সিরিজটা মনে রেখেছি, যেটা আর্টিকেল 368, পার্ট নাম্বার ভেরি গুড 20,
এবং এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, রাইট। বেশ, এই যে বলে না জরুরি অবস্থা, জরুরি অবস্থা কত নাম্বার আর্টিকেলে রয়েছে কে বলতে পারবে? জরুরি অবস্থা, জরুরি অবস্থা হলে অবশ্যই উত্তর হবে 18 নাম্বার আর্টিকেল, রাইট। তো এইগুলো যে পার্টগুলো তোমাদেরকে বললাম, এবার আমরা মুভ করব ধারাতে। বাট তার আগে মনে রাখবে সপ্তম অধ্যায়ের যেটা সপ্তম সংবিধান 1956 আইন দ্বারা কিন্তু বাতিল করা হয়েছে। তাহলে সপ্তম অধ্যায়ের যেটা সপ্তম সংবিধান সেটা 1956 আইন দ্বারা বাতিল করা হয়েছে। এবার আমরা আর্টিকেলগুলোতে মুভ করব। দেখো আর্টিকেল থেকে কি কি কোশ্চেন হতে পারে। ফার্স্ট কোশ্চেন যেটা বলবো যে ভারত ও তার সমগ্র ভূখণ্ড, হ্যাঁ ভারত ও তার সমগ্র ভূখণ্ড, এটার ধারাটা কত থেকে কতর মধ্যে ইনক্লুডিং রয়েছে? আনসার কি করবে? ভারত ও তার সমগ্র ভূখণ্ড আর্টিকেল নাম্বার কত হবে? ওয়াহ, ভেরি গুড। পায়েল আনসার দিচ্ছে, অনন্য আনসার দিচ্ছে, পূর্ণিমা দিচ্ছে, রঞ্জিত দিচ্ছে, ওয়া শুভ ভেরি গুড, সঞ্জয় ভেরি গুড। কারেক্ট আনসার আসছে যে আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে ইনক্লুডিং রয়েছে, রাইট। আচ্ছা চলো একটু জল খেয়ে নি। যারা লাইক করনি 40 রানটা 10 জন লাইক করো, হাফ সেঞ্চুরি তো হয়ে যাবে। জলের বোতল নামাবো আর পুরো হাত তুলবো, ঠিক আছে? চলো ঝটপট লাইক করো, দুটো করে টাচ স্ক্রিনে। আর যারা নিউ ভিউয়ার্স, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দুপুর 3টে লাইভ সেশনে জয়েন করবে। ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে পুরো জিকে জিএসটাকে চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ কভার আপ করবো লাইভ সেশনে, ঠিক আছে? আর সপ্তাহে একটা করে মিক্সড জিকে হবে, ঠিক আছে? আর যারা চুপচাপ ক্লাস করছে এখনো লাইক করোনি, দুটো করে টাচ করে দেবে স্ক্রিনে। চলো 50 করে দাও। বেশ, তাহলে ভারত ও তার সমগ্র ভূখণ্ড বলে আনসার হবে 1 থেকে 4 নাম্বার ধারার মধ্যে। নেক্সট কোশ্চেন, নাগরিকত্ব, এই যে যেটাকে বলা হয় সিটিজেনশিপ, তাই না? তাহলে নাগরিকত্বর ধারাটা কত থেকে কতর মধ্যে রয়েছে কে বলতে পারবে? বলো তো দেখি, নাগরিকত্বর ধারাটা কত থেকে কতর মধ্যে রয়েছে? আনসার কি করবে? হ্যাঁ, প্রত্যেক দিনই ক্লাস হয়। ইয়েস, 5 থেকে 12 কেন হবে? 5 থেকে 11-র মধ্যে রয়েছে। ইয়েস, তাহলে 5 থেকে 11-র মধ্যে রয়েছে কিন্তু নাগরিকত্ব। ক্লিয়ার? চলো এবার দেখো যেটা বললাম আমরা মৌলিক অধিকার, তাহলে বর্তমানে মৌলিক অধিকার কটা? বলবে 6টা। আগে 7টা ছিল, এখন বললে 6টা। লেখাটা পড়বে তারপর উত্তরটা হিট করবে, ঠিক আছে? চলো তাহলে এটা কত থেকে কত নাম্বার পার্ট? ভেরি গুড। 12 থেকে 35 নাম্বার ধারার মধ্যে রয়েছে কি? যেগুলো রয়েছে মৌলিক অধিকার। আমরা এগুলো ডিটেলস যাবো, ঠিক আছে, যে প্রত্যেকটা ধারায়। বাট আগে যেগুলো মেন সেগুলো কভার আপ করে দিই। এবার তুমি আমাকে বলো যে রাষ্ট্রের পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, এটার ধারা কত থেকে কতর মধ্যে রয়েছে? উত্তর কি করবে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ধারাটা কত থেকে কতর মধ্যে রয়েছে? উত্তর কি করবে বলো? ফার্স্ট 35 থেকে 51 হবে না, একটু মিস্টেক হয়ে গেছে, ছোট্ট মিস্টেক। হ্যাঁ, 40 থেকে 51 হবে না, 36 থেকে 51 যারা যারা বলছে কারেক্ট আনসারটা করেছে। হ্যাঁ, এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, একদম ভেরি গুড। আর আর্টিকেল নাম্বার 36 থেকে 51-র মধ্যে কিন্তু ইনক্লুডিং রয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। এবার বলো তো মৌলিক কর্তব্য, এই যে মৌলিক কর্তব্য সমূহ এগুলো কত নাম্বার ধারাতে ইনক্লুডিং রয়েছে? আনসার কি করবে? মৌলিক কর্তব্য সমূহ এগুলো কত নাম্বার ধারাতে ইনক্লুডিং রয়েছে? আনসার কি আসবে? ভেরি গুড, আনসার আসছে 55A। তাহলে 55A, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আগলা যেমন জরুরি অবস্থা, জরুরি অবস্থার আর্টিকেলটা কত থেকে কত? জরুরি অবস্থার আর্টিকেলটা কত থেকে কতর মধ্যে রয়েছে? আনসার কি করবে? জরুরি অবস্থার আর্টিকেলটা কত থেকে কতর মধ্যে রয়েছে? আনসার কি করবে? 352 থেকে 360। তো মনে রেখে দেবে, একটা হয় ন্যাশনাল এমার্জেন্সি, একটা হয় প্রেসিডেন্সিয়াল রুল, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি যেটা হচ্ছে জাতীয়, সেটা হচ্ছে 352 নাম্বার। যদি তোমাকে বলা হয় যে স্টেট ওরিয়েন্টেড, মানে যেটাকে আমরা বলবো প্রেসিডেন্সিয়াল রুল, সেটা হচ্ছে 356। আর এর সাথেই 4 অ্যাড করলে হবে 360, যেটা হচ্ছে অর্থনীতি ওরিয়েন্টেড, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি। অর্থনীতির ওরিয়েন্টেড দুটো আর্টিকেল মনে রাখবে, একটা হয় মানি বিল, সেটা হচ্ছে 110 নাম্বার আর্টিকেল, আর একটা হয় অর্থ কমিশন। অর্থ কমিশন বললে কত নাম্বার আর্টিকেল করবে? মানি বিলটা হচ্ছে 110 নাম্বার আর্টিকেল, তাহলে অর্থ কমিশন, তাই না, এটার আর্টিকেল নাম্বার কত হবে? আনসারটা ভেরি গুড, 280 হবে তখন উত্তর, রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখবো।
এই যে সরকারি ভাষা যেগুলো বললাম, তাহলে সরকারি ভাষার আর্টিকেলটা কত থেকে কতর মধ্যে আসে? সরকারি ভাষার আর্টিকেল কত থেকে কতর মধ্যে আছে? আনসার কি করবে বলো? সরকারি ভাষা বলেছি, সরকারি ভাষা 343 থেকে 351 মধ্যে আছে। তাহলে 343 থেকে 351 মধ্যে কি আছে? যেগুলো হচ্ছে তোমার সরকারি ভাষা। নেক্সট, যদি তোমাকে বলা হয় যে সংবিধানের সংশোধন, এটা তো বলেই দিলাম যে সংবিধান সংশোধন কত নাম্বার আর্টিকেলের মধ্যে ইনক্লুডিং আছে, উত্তর কি করবে? সংবিধানের সংশোধনের আর্টিকেলটা যেটা পার্ট 20 দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, এটা 368 নাম্বার আর্টিকেলে রয়েছে। ক্লিয়ার? এখান থেকে দেখবে ডিট্টো কোশ্চেন একদম পরীক্ষাতে পাবেই পাবে। রাইট, চলো নেক্সট কোশ্চেন। এবার আমরা ভারতীয় সংবিধানের তপশিল সমূহ যে তালিকাটা আছে সেটা দেখব। তফসিল কটা? 12টা, 8টা থেকে 12টাতে কনভার্ট হয়েছে। ফার্স্ট কোশ্চেন, তোমাকে যদি বলা হয় যে ভারতীয় সংবিধানের 29টা 28টা রাজ্য আর 8টা যে কেন্দ্রশাসিত রাজ্য, তাদের যে তালিকা আর ভূখণ্ডের যে বিস্তারটা, এটা কত নাম্বার তফসিলের মধ্যে আমরা পাবো? উত্তর কি করবে? ফার্স্ট উত্তর দাও। এটা কত নাম্বার তফসিলের মধ্যে আমরা পাবো? দেখো কিষান মাহাতো ফার্স্টেই উত্তর দিয়েছে যে একটা, অভিষেক আনসার দিচ্ছে, ভেরি গুড, রঞ্জিত আনসার দিচ্ছে, পূর্ণিমা দিচ্ছে, সঞ্জয় দিচ্ছে, অনন্যা দিচ্ছে, হিমাংশু দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকে কারেক্ট আনসার দিচ্ছে যে 1 নাম্বার তফসিলের মধ্যে এগুলো কিন্তু পাবো। রাইট, সেকেন্ডে যেটা দেখতে হবে, তোমাকে যদি কোশ্চেন করি যে ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভা, বিধানসভা স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভা, বিধান পরিষদের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট, রাজ্যের হাইকোর্ট, বিভিন্ন নিয়ন্ত্রক, মহাগণনা পরিষদের বেতন আর ভাতা, এদের যে বেতন আর ভাতা, এই যে এতজনকে বললাম, এদের যে বেতন আর ভাতাটা রয়েছে, এটা কত নাম্বার তফসিলে ইনক্লুডিং আছে? কারেক্ট আনসার আসছে যেটা রয়েছে তফসিল নাম্বার 2-তে রয়েছে। রাইট, নেক্সট দেখো, যদি বলা হয় কেন্দ্র রাজ্যের মন্ত্রীগণ যারা পার্লামেন্ট আর রাজ্য আইনসভার সদস্যগণ, সুপ্রিম কোর্ট আর রাজ্য হাইকোর্টের বিচারপতিদের ভারতের নিয়ন্ত্রণ আর মহাগণনার অনুসারে তাদেরকে যেটা ওরশিপ, এটা মনে রাখো, মানে শপথ বাক্য যেটা পাঠ গ্রহণ। ঠিক আছে, এটা কত নাম্বার তফসিল? আনসার আসবে কি? একদম কারেক্ট আনসার যেটা রয়েছে 3 নাম্বার। এবার এখান থেকে কিছু কোশ্চেন তোমাদেরকে একটু লিঙ্ক করে দিই। আচ্ছা, যদি তোমাকে কোশ্চেন করে যে সুপ্রিম কোর্টের প্রধান যিনি চিফ জাস্টিস, তাই না, কেউ একজন বলো তো যে 52তম যিনি প্রধান চিফ জাস্টিস তার নাম কি? কারণ 51তম কে ছিলেন? কে ছিলেন? সঞ্জয় খান্না। 50তম কে ছিল? DY চন্দ্রচূড়। 52তম যিনি রয়েছেন তিনি কে? আনসার কি করবে? জি প্যাটেল, তাই না? একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম কারেক্ট আনসার আসছে। হ্যাঁ, গাভেল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার মনে রাখবে এই যে ওরশিপ যেটা দেখলাম, থার্ড মানে 3 নাম্বার তফসিলের মধ্যে রয়েছে। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? আনসার কি করবে? কে শপথ বাক্যটা পাঠ করেন, মানে ওরশিপটা কার কাছে নেন? আনসার কি করবে বলো? আনসার কি করবে বলো তখন? হ্যাঁ, তখন উত্তর হবে কিন্তু প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির। আবার দেখো, রাষ্ট্রপতি যখন নির্বাচন হচ্ছেন তখন রাষ্ট্রপতি ওরশিপ মানে শপথ বাক্য পাঠ করবেন কার কাছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এবার এখান থেকে তোমাকে আমি কোশ্চেন করব, যদি বলা হয় যে বলো তো রাজ্যের রাজ্যপাল, হ্যাঁ রাজ্যের রাজ্যপাল যখন শপথ বাক্যটা গ্রহণ করবেন কার কাছে করবেন? রাজ্যের রাজ্যপাল শপথ বাক্য গ্রহণ করবেন কার কাছে? আনসার কি করবে? ফার্স্ট উত্তর বলো। 45 স্কোর। হ্যাঁ, অডিয়েন্স হাফ সেঞ্চুরির জন্য ওয়েট করছে। যারা লাইকটাই করনি স্ক্রিনে 2টো করে টাচ করে দাও, দিয়ে 50 করে দাও। হ্যাঁ, রাজ্যের রাজ্যপাল হলে উত্তর হবে কি? হাইকোর্টের প্রধান চিফ জাস্টিস তার কাছে, কিন্তু হাইকোর্টের প্রধান চিফ জাস্টিস। আর এখান থেকে মনে রেখে দেবে যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, ঠিক আছে, ইনি 65 বছর অথবা 6, যেটা আগে হবে এটা হচ্ছে ওনার টোটাল কার্যকালের মেয়াদ। আর যদি তোমাকে বলা হয় হাইকোর্ট, তখন 62 অথবা 6, যেটা আগে হবে সেটাই কিন্তু তার রিটায়ারমেন্টের এজ, মানে রিটায়ারমেন্টের যেটা সময়কালটা, অবসর গ্রহণের। রাইট, চলো কারেক্ট আনসার। এবার পরীক্ষাতে দেখবে তোমাকে দেবে 65, 62 এরকমটাই দেবে, বাট এইরকম যদি অপশানটা থাকে তখন যেটা জোরালো সেটাই তোমাকে হিট করতে হবে, মানে এই উত্তরটা কারেক্ট। রাইট, চলো এবার বলো তো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা 164 নাম্বার আর্টিকেলে রয়েছে, তাই না? 164তে রাজ্যের মুখ্যমন্ত্রী, বলো তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওরশিপ মানে শপথ বাক্য পাঠ কে করাবেন? আনসার কি হবে? দেখি কে বলো বলো। হ্যাঁ, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ যদি বলো তখন তুমি উত্তর করে দাও একদম 61 নাম্বার সংবিধান মানে আর্টিকেলের মধ্যে আছে। হ্যাঁ,
তখন উত্তর হবে কি, রাজ্যপাল করাবেন, রাজ্যপাল। ঠিক আছে, আর মনে রেখে দেবে স্পিকার বা ডেপুটি স্পিকার, স্পিকারের বাংলা হচ্ছে অধ্যক্ষ আর ডেপুটি স্পিকারের মানে হচ্ছে উপাধ্যক্ষ। এরা রয়েছে 93 মানে 93তম আর্টিকেলে। ঠিক আছে, আর 61st যেটা অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু আবার আলাদা, ওটাতে হচ্ছে ভোটের বয়সটা 21 থেকে 18 হয়েছিল। 1 নয় 8 নয় 1989 61st অ্যামেন্ডমেন্ট, বাংলাতে যদি বলে 9তম শতক। আবার 61st আর্টিকেলে রাষ্ট্রপতির ইম্পিচমেंट মানে রাষ্ট্রপতির অপসারণ। রাইট, চলো अगला क्या पूछा है हम देखते हैं। এবার দেখো রাজ্যসভাতে বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো তাদের মধ্যে যে একটা আসন বন্টন, তাই না, এই আসন বন্টনের ব্যাপারটা কত নাম্বার তফসিলে ইনক্লুডিং আছে কে বলতে পারবে? আসন বন্টনের ব্যাপারটা কত নাম্বার তফসিলে ইনক্লুডিং আছে কে বলতে পারবে? এনিওয়ান আনসার? ভেরি গুড, ফোর্থ শিডিউল। ফোর্থ শিডিউল মানে চতুর্থ তফসিলের মধ্যে ইনক্লুডিং আছে। এবার দেখো তফসিল উপজাতি এবং উপজাতিভুক্ত যে অঞ্চলগুলোর পরিচালনা আর তাদেরকে আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি এটা কত নাম্বার তফসিলের মধ্যে ইনক্লুডিং আছে? আনসার কি হবে বলো একটু, ফার্স্ট আনসারটা করো। হ্যাঁ, আনসার কিন্তু কারেক্ট আসছে, যেটা রয়েছে 5তম মানে 5th শিডিউলের মধ্যে এটা ইনক্লুডিং আছে। এবার দেখো আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম এদের যে উপজাতিভুক্ত অঞ্চল তাদের যে পরিচালনা, আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরা, এই চারটেরই শুধুমাত্র এদের যেটা উপজাতিভুক্ত অঞ্চলটা এদের যেটা নিয়ন্ত্রণ এটা কততম শিডিউলের মধ্যে ইনক্লুডিং আছে? আনসার কি করবে? 6th শিডিউল। আবার দেখো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এটাকে বলা হয় 7 সিস্টার মানে 7 ভূমি। চলো আগলা, এই যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন মানে যেটা হয় একটা হয়তো সেন্ট্রালের মানে হয় কেন্দ্রীয় তালিকা, একটা স্টেটের মানে যেটা হচ্ছে তোমার রাজ্য তালিকা, আর একটা কনকারেন্ট লিস্ট মানে যেটাকে বলবো যৌথ বা যুগ্ম মানে যেখানে সেন্ট্রাল এবং স্টেট দুটোই মিক্সিং আছে। ঠিক আছে, যেটা রয়েছে 7th-এ। এবার এখান থেকে কিন্তু ইন্টারেস্টিং একটা কোশ্চেন হয়, যেরকম আগে কেন্দ্রে ছিল টোটাল কিন্তু 100টা, এখন কটা হয়েছে কে বলতে পারবে? এখন কটা হয়েছে কে বলতে পারবে? আগে ছিল 100টা, এখন বলেছি এখন কটা হয়েছে? বলো 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 বলো, আনসার কি নেবো তোমাদের কাছ থেকে? বাহ, হাফ সেঞ্চুরি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। চলো তোমাদের দায়িত্ব, যদি সেঞ্চুরি করে দিতে পারো করে দিও। 97 একদম কারেক্ট আনসার। তাহলে মনে রাখবে কেন্দ্রেরটা কমেছিল মানে 100 থেকে 97 ছিল। আচ্ছা, রাজ্য তালিকাতে ছিল 61টা, তাই না? তাহলে রাজ্য তালিকাতে 61 থেকে কত হয়েছিল কে বলতে পারবে? রাজ্য তালিকাতে 61 থেকে কত হয়েছিল কে বলতে পারবে? দেখি ফার্স্ট আনসার দাও। হ্যাঁ, 61 থেকে কটা হয়েছিল বলো? রাজ্য তালিকায় 61 থেকে কটা হয়েছিল? 67টা হয়েছিল, 66। হ্যাঁ একদম। আর যদি বলে যৌথ তালিকা বা যেটা কনকারেন্ট লিস্ট সেটাতে কি কনভার্ট হয়েছিল? ওটাতে টোটাল ছিল কটা? মাত্র 52টা ছিল, ওটাতে ছিল 52। তাহলে ওটা কটাতে কনভার্ট হয়েছিল কি উত্তর করবে? আনসার কি হবে? 52টা কটাতে কনভার্ট হয়েছিল? 47। একদম কারেক্ট আনসার, কারেক্ট আনসার, কারেক্ট আনসার, রাইট। এবার এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে? অষ্টম যেটা তফসিলটা এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। অষ্টম তফসিল কীরকম কোশ্চেন হয় জানো? যে সংবিধানে ভাষার যে সমস্ত, আচ্ছা সংবিধানে যেগুলো ভাষার উল্লেখ রয়েছে সেগুলো কোথায় রয়েছে? ভাষার উল্লেখটা, ভাষার যেটা উল্লেখটা কত নাম্বার সংবিধানে তফসিলের মধ্যে রয়েছে? উত্তর কি করবে? অষ্টম, অষ্টম তফসিলে রয়েছে। ভেরি গুড। আচ্ছা এখান থেকে কোশ্চেন্স দেয় যে আগে ছিল 14টা ভাষা, তাহলে এখন কটা? 22টা। তাহলে অ্যাড কটা হয়েছে? 8টা। সে 8টা ভাষা কি কি? একটা হচ্ছে তোমার সিন্ধি ভাষা, যেটা 1967 21তম সংবিধান সংশোধনে 15 নম্বর যেটা ভাষাটা সিন্ধি ভাষাটা যুক্ত হয়েছে। তারপর তোমার কোঙ্কানি, মণিপুরি, নেপালি অ্যাড হয়েছে, বোরো, ডোংরি, সাঁওতালি আর মৈথালি এগুলো অ্যাড হয়েছে। তার টোটাল কটা? 8টা অ্যাড হয়েছে। তাহলে 15 নম্বর যেটা সিন্ধি ভাষাটা সেটা কিন্তু হচ্ছে 1967 21তম সংবিধানেতে যুক্ত হয়েছে। তোমাদেরকে যদি কোশ্চেন্স করি যে বলো তো কোঙ্কানি, মণিপুরি আর নেপালি
এগুলো 1992 সালে কততম সংশোধনীতে যুক্ত করা হয়েছে? 1992 এর কততম সংশোধনীতে যুক্ত করা হয়েছে? 71st অ্যামেন্ডমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 71তম সংবিধান সংশোধনীতে এগুলো কিন্তু যুক্ত করা হয়েছে। রাইট আগলা। যদি তোমাকে বলা হতো যে 2003-এ কততম সংশোধনের মাধ্যমে বোরো, ডোংরি, মৈথালি আর সাঁওতালি এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, তখন উত্তরটা কি করবে? কততম সংবিধান সংশোধনীতে অ্যাড হয়েছে বলো? 2003-এর কততম সংবিধান সংশোধনীতে উত্তর কি হবে? ভেরি গুড, 92তম। দেখো এখন যে 22টা ভাষা সেগুলো হচ্ছে অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু আর মালায়ালাম, এগুলো হচ্ছে তোমার যুক্ত রয়েছে। আর এখানে তোমার উর্দুটাও কিন্তু যুক্ত আছে। এগুলো ছিল আগে, মানে হচ্ছে তোমার এই যে 14টা ভাষা, তারপর আরও এর সাথে 8টা অ্যাড হলো, তাহলে টোটাল ভাষা যদি বলে 22টা। আর অষ্টম তফসিল, মনে থাকবে? দাদা আজ পেড ব্যাচে পেড করবো, হ্যাঁ করে দেবে। চলো আগলা। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি ভেবেছিলাম যে হয়তো ক্লাসের লাস্টে বলবো। তো বলে রাখি, রিজনিংয়ের ব্যাচ একটা লঞ্চ করা হলো, ঠিক আছে, ডাব্লিউবিপির মেন এক্সামকে টার্গেট করে। দেখো রিজনিংটা পুরো চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, মানে তোমার 16 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হবে। এবার অনেকে হয়তো রিজনিং একটা ঠিকঠাক স্কোর আসে না, হয়তো 25টা কোশ্চেন থাকে এখানে, তাহলে 25-এর মধ্যে টার্গেট নিয়েছি 25। তো চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ক্লাসই হবে, মানে যেরকম তোমার ডিটেলস অ্যানালাইসিস হবে চ্যাপ্টারটা সম্পর্কে, তারপর ওখান থেকে কোশ্চেন্স। এবারে এখানে ভার্বেল এবং নন ভার্বেলের পুরো কাভার আপ করাবো, ঠিক আছে। আর ডাব্লিউপি মেনের পেপারে ওরা যে একটা বা দুটো তোমার নিউ কিছু কোশ্চেন্স অ্যাড করতে পারে, মানে ট্রেন্ডিং কোশ্চেন্স দেয় একটা দুটো মেনের সেটে, তো আমি ওটাও কাভার আপ করে দেবো। মাত্র 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো পুরো জিকের এই তোমার রিজনিংয়ের যেটা সিলেবাসটা, ভার্বেল এবং নন ভার্বেল। আগামী 16 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম 50 জনের জন্য একটা স্পেশাল অফার রয়েছে, তো অনেকে অ্যাডমিশন নিচ্ছে, তো যারা জয়েন করবে দ্রুত হয়ে যাবে, আজকে সন্ধ্যের মধ্যে আবার অনেকে হয়ে যাবে। প্রথম 50 জনের জন্য একটা স্পেশাল অফার থাকছে, রাইট। 16 তারিখ থেকে শুরু হবে, আর 2 মাসের মধ্যে কাভার আপ হবে। আর টার্গেট হচ্ছে এটাতে রিজনিংয়ে 25-এ 25। এবার দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্ডার র্যাঙ্কিং, এই কোশ্চেন্সগুলোতে কী হয়, অনেক টাইম চলে যায়, ঠিক আছে। কিছু কোশ্চেন এমন থাকে মানে বুঝে উঠতে পারে জানি যে কোথা থেকে কোশ্চেনটা টার্গেট করবো, তো ওগুলোর একটা কমপ্লিট অ্যাপ্রোচ দেবো, যে অ্যাপ্রোচগুলোতে তুমি পরীক্ষাতে 16 থেকে 17 মিনিটের মধ্যে পুরো 25টা কোশ্চেন কিন্তু ইজি হিট করতে পারবে, এবং তোমার স্কোরটা 25-এ 25 আসবে। সেরকমই একটা টার্গেট নিয়ে কিন্তু কোশ্চেন্সগুলো রেডি করছি, এবং 16 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে। তো যারা জয়েন করবে 9144556275 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে রিজনিং, ওকে। 9144556275 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে রিজনিং। প্রথম 50 জনের জন্য স্পেশাল অফার, প্রাইসটা খুবই লিমিটেড রাখা হয়েছে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর লিখে দেবে রিজনিং, ওকে। চলো নেক্সট, খুবই সীমিত মূল্যে, ঠিক আছে, বাট সেটা প্রথম 50 জনের জন্য জয়েন করবে। আর এটুকু কনফার্ম যে ডাব্লিউবিপির মেনের পেপারে যেটা 25টা কোশ্চেন্স থাকবে, মানে কোশ্চেন্স পুরো একদম সেই লেভেলে সলভ হবে, ঠিক আছে। মানে যে অ্যাপ্রোচগুলো দেবো সেই অ্যাপ্রোচগুলো জাস্ট দেখবে, আর 16 থেকে 17 মিনিটের মধ্যে তুমি 25টা কোশ্চেন্স উইথ একুরেসির সাথে ইজি হিট করতে পারবে, আর তোমার স্কোর 25-এর কাছেই যাবে, ওকে। চলো, প্রাইস খুব লিমিটেড, ওই নাম্বারটা যেটা বললাম ওখানে হোয়াটসঅ্যাপ করে দেবে 9144556275, জাস্ট হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে রিজনিং, ঠিক আছে। চলো নেক্সট, সিলেক্টিভ কোশ্চেন্সগুলো পুরো ক্লাসে কাভার আপ করাবো। সিলেক্টিভ মানে যেগুলো ডাব্লিউপিতে মেনলি আসবে, তোমাকে ডিট্টো পরীক্ষার হলে যে টাইপটা ফেস করতে হবে, কমপ্লিট করে দেবো, ঠিক আছে। চলো এবার আসবো নবম, যেটা আমাদের তফসিল। নবম তফসিলে কি আছে দাদা? তফসিল আর অংশ পার্টগুলো গুলিয়ে যায়। হ্যাঁ, আমি রিভিশন করিয়ে দেবো, রিভিশন হয়ে যাবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে দুপুর 3টের লাইভ সেশনে, ঠিক। চলো এবার নবম তফসিলে কি হয়েছিল? ভূমি সংস্কার আর জমিদারি প্রথা ব্যবসা বিলোপ সংক্রান্ত একাধিক আইন। তাহলে আমরা জানি সংবিধানের যেটা ফার্স্ট সংশোধন হয়েছিল সেটা 1951-তে হয়েছিল, তাই না, যেটা নবম তফসিলের মধ্যে ইনক্লুডিং আছে। এবার আমরা দেখবো দশম তফসিল। দশম তফসিলে কি আছে দেখো, যেটা 1985 দশম তফসিল, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইনেতে যুক্ত করা হয়েছিল? উত্তর কি হবে? 1985 দল ত্যাগ বিরোধী আইনে যেটা যুক্ত করা হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? ভেরি গুড অমিত, ভেরি গুড, পয়েল, ভেরি গুড, আনসার আসছে কারেক্ট একদম, ওয়াও।
অভিও, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, যেটার একদম অভিষেক কারেক্ট অ্যান্সার 52। তাহলে 1985 সংবিধান সংশোধনের মাধ্যমে দশম তফসিলে ইনক্লুডিং হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এবার আমরা দেখে নেবো পঞ্চায়েত, দেন দেখবো পৌরসভা। দেখো পঞ্চায়েত থেকে যেটা দেয় সেটা হচ্ছে 11তম তফসিলের মধ্যে রয়েছে। তোমাদের জন্য কোশ্চেন্স কি হবে দেখো, পঞ্চায়েতের ক্ষমতা, কৃতিত্ব, দায়িত্ব, টোটাল 29টা বিষয়ের উল্লেখ আছে। 1992-এর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই পঞ্চায়েতটা ইনক্লুডিং করা হয়েছে? আনসার কি করবে? 1992-এর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই পঞ্চায়েতটাকে যুক্ত করা হয়েছে? উত্তর কি করবে? ভেরি গুড, যেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 73তম। ফার্স্ট পঞ্চায়েতি রাজ কোথায় হয়েছিল? রাজস্থানের নাগৌরিতে হয়েছিল। রাজস্থানের নাগৌরিতে হয়েছিল, রাইট। আগলা কে পুছায় দেখো, যদি তোমাকে বলা হয় যে পৌরসভার ক্ষমতা, কৃতিত্ব আর দায়িত্ব এটা কোথায় রয়েছে? দেখো পৌরসভার ক্ষমতা, কৃতিত্ব, দায়িত্ব এগুলো কিন্তু 12 নম্বর যেটা তফসিলটা একদম লাস্ট তফসিল, সেখানে কিন্তু ইনক্লুডিং রয়েছে। বলবে হ্যাঁ। এবার পৌরসভাতে মোট 18টা যেগুলো বিষয় তার কিন্তু উল্লেখ রয়েছে। তোমরা বলো তো 1992-এর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভাতে এই সমস্ত ইনক্লুড হয়েছিল? উত্তর কি হবে? 74। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, যেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে, রাইট। এবার আমরা দেখে নেব যে কোন দেশ থেকে সংবিধানে কোনগুলো গৃহীত করা হয়েছিল। তো ফার্স্ট তোমাদেরকে বলবো জনস্বার্থ মামলা এটা কোথার থেকে নেওয়া হয়েছিল? উত্তর কি করবে? জনস্বার্থ মামলা এটা কোথার থেকে নেওয়া হয়েছিল? উত্তর কি করবে বলো? বলো। সুইডেন, যেটা ব্রিটেন, তাই না? হ্যাঁ সুইডেন যেটা হচ্ছে ব্রিটেন, ওখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। হ্যাঁ জনস্বার্থর মামলা, রাইট। পরে কোশ্চেন থাকো, মৌলিক অধিকারটা কোথার থেকে নেওয়া হয়েছিল? উত্তর কি করবে? মৌলিক অধিকার কোথার থেকে নেওয়া হয়েছিল? একটু ফার্স্ট অ্যান্সারগুলো করো তো, বলো। অমিত, বাহ। টুভিও কি? শ্রেয়া, আচ্ছা। বুদ্ধদেব, অভিষেক, পায়েল, অমিত, অরূপ, বাহ ভেরি গুড। তনুশ্রী, রাজ, আচ্ছা। অনন্যা, সুরজিৎ, ভেরি গুড। শ্রেয়া, পূর্ণিমা, বাহ। বলো আনসার বলো। হ্যাঁ ইউএসএ বা আমেরিকা। আচ্ছা মৌলিক কর্তব্যটা কোথা থেকে নেওয়া হয়েছিল? একটু আগেই ডিসকাস করেছি যে মৌলিক কর্তব্য কোথার থেকে নেওয়া হয়েছে। আনসার কি করবে? কে বলতে পারবে বলো? মৌলিক কর্তব্য কোথার থেকে নেওয়া হয়েছে? উত্তর কি করবে? হ্যাঁ রাশিয়া বা ইউএসএসআর, একদম ভেরি গুড। রাশিয়ার রাজধানী কি? মস্কো। মুদ্রা কি? রুবেল। ওকে চলো এবার দেখে নাও ভারত শাসন আইন। তো ভারত শাসন আইনটা হচ্ছে 1935, যেরকম মরলে মিন্টো বলে 1909 আর মন্টেগু চেমসফোর্ড বলে 1919, ঠিক তেমনি ভারত শাসন আইন যদি বলে 1935। এবার দেখো আমরা দেখে নেবো ব্রিটিশ সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। আইন প্রণয়ন পদ্ধতি, এক নাগরিকত্ব, ক্যাবিনেট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এগুলো কিন্তু সব নেওয়া হয়েছে কোথা থেকে? ব্রিটিশ সংবিধান কিন্তু থেকে। তাহলে ব্রিটিশ সংবিধান থেকে এক নাগরিকত্ব এটা কিন্তু নেওয়া হয়েছিল, রাইট। নেক্সট দেখো তোমাকে যে কোশ্চেনটা করব, মৌলিক অধিকার, বিচার বিভাগীয় সংস্থা এবং রাষ্ট্রপতি এগুলো সব কোথার থেকে নেওয়া হয়েছে? আনসার কি করবে? এই যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির যেটা কনসেপ্টটা এটা কোথার থেকে নেওয়া হয়েছে? আনসার কি করবে বলো? আনসার কি করবে বলো? হ্যাঁ তখন কিন্তু উত্তর করতে হবে তোমাকে আমেরিকা বা ইউএসএ। ওকে কিন্তু তোমাকে যদি কোশ্চেন্স করা হয় যে রাষ্ট্রপতির নির্বাচনটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তখন কি উত্তর করবে? রাষ্ট্রপতির নির্বাচন বললে তখন আনসারটা করে দেবে কিন্তু অবশ্যই আয়ারল্যান্ড থেকে, যেখান থেকে তোমার রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি এগুলোও কিন্তু নেওয়া হয়েছিল, রাইট। এর পাশাপাশি মনে রাখবে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করতে হবে। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর কি করবে? অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া নাকি কানাডা? রাজ্যে রাজ্যপাল নিয়োগ থাকবে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর কী হবে? আয়ারল্যান্ড হবে না, উত্তর কী হবে? আমি রাজ্যপাল বলেছি, রাজ্যপাল। আনসার কি করবে? কানাডা। কানাডার রাজধানী কি? অটোয়া, তাই না? পরেরটা দেখো, যদি তোমাকে বলা হয় জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারের যে স্থগিতকরণ এটা কোথার থেকে নেওয়া হয়েছে? আনসার কি করবে? দেখো জরুরি অবস্থা যখনই বলবে ওই যে বর্গের জো, তাহলে ওটা দিয়ে মনে রাখবে কি? যেটা হচ্ছে জার্মানি।
জরুরি অবস্থায় যখনই বলবে আনসারটা কী হবে? ভেরি গুড, যেটা হচ্ছে জার্মানি থেকে। এর পাশাপাশি মনে রাখবে সৌভাদিত্য আর সাম্য, সাম্য আর সৌভাদিত্য এগুলো কোথার থেকে নেওয়া হয়েছে? আনসার কি করবে? উত্তরটা করতে হবে তোমাকে ফ্রান্সের সংবিধান থেকে, রাইট। আরেকটা মনে রাখবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে যুগ্ম তালিকা বা পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে যে যৌথ অধিবেশন, যেটা 108 নাম্বার আর্টিকেলে রয়েছে, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আনসার কি করবে? ভেরি গুড, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, রাইট। এর পাশাপাশি মনে রাখতে হবে সংবিধানের সংশোধন পদ্ধতি এবং রাজ্যসভার সদস্যগণ যারা মানে নির্বাচন হয়, রাজ্যসভার সদস্যগণ নির্বাচন মানে কোন জিনিসটা বলো তো? টোটাল 250 জন মেম্বার, যার মধ্যে ওদের কার্যকালের মেয়াদ 6 বছর। এবার প্রত্যেক 2 বছর অন্তর কি হয়? 1/3 করে লোক পুনরায় নিযুক্ত হন, আবার পুনরায় বেরিয়ে যান, মানে 1/3 লোক বেরিয়ে যান, আবার 1/3 করে লোক পুনরায় নিযুক্ত হন, রাইট। তাহলে প্রতি 2 বছর অন্তর এটা হয়। এই যে জিনিসগুলো, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল? সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল, মানে দক্ষিণ আফ্রিকা থেকে, রাইট। আচ্ছা, এবার হচ্ছে আইনের নির্দিষ্ট একটা যে প্রসেস থাকতে হবে, মানে আইনের যে একটা নির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর কি করবে? আইনের যে একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আনসারটা কি করবে বলো? না, ব্রিটেন হবে না, জাপান থেকে নেওয়া হয়েছে, জাপান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, একদম। জাপানের যেটা তোমার সংসদ, সেটার নাম কি? ডায়েট, তাই না? জাপানের সংসদটার নাম হচ্ছে ডায়েট, রাইট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আমরা কনস্টিটিউশন যেটা অ্যাসেম্বলি, সেটা প্রপারলি কাভার আপ হলো, ঠিক আছে। এবার নেক্সট ডেটে আমরা যে ক্লাসটা করব, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে আরও কিছু কোশ্চেন্স আছে, এবং তার পাশাপাশি যে আর্টিকেলগুলো হয়তো 12 থেকে 35 বা 14 থেকে 18, এর যে মাঝখানে যে প্রত্যেকটা ডিটেলস যে ধারাগুলো কোনটার সাথে কি ওরিয়েন্টেড, সেটা পুরো কাভার আপ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ডে দুপুর 3টের সময় যে সেশনটা রাখবো, সেটা কনস্টিটিউশনের উপরে রাখবো, এবং সেখানে এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির আজকে যে ক্লাসটা হলো, এর পাশাপাশি এখান থেকে আরও কিছু কোশ্চেন্স থাকবে, আর তার পাশাপাশি যেগুলো ধারাগুলো রয়েছে মানে আর্টিকেলগুলো, অর্থাৎ যেরকম 14 থেকে 18, 19 থেকে 22, প্রত্যেকটার আলাদা আলাদা যে ধারাগুলো, ঠিক আছে, এটা পুরো কাভার আপ করবো। আর তার পাশাপাশি কিছু এই ওরিয়েন্টেড এমসিকিউ কোশ্চেন্স তোমাদেরকে প্রপার অ্যানালিসিস করে দেবো, রাইট। তাহলে দুপুর 3টেই আগামীকাল তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে লাইভ সেশনে। তো প্রত্যেকে জয়েন করবে, আর যারা নিউ ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশানটাকে অল করে নেবে, আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে। তুমি আমার যে কোনো ভিডিওর লাইভ সেশন বা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিজিট করবে, ওখানে দেখবে জয়েন টেলিগ্রাম লিঙ্ক, ওই লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রামে জয়েন করবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে চ্যালেঞ্জার, ওকে, ওখানে সরাসরি তুমি টেলিগ্রামে জয়েন হতে পারবে। 57 রানে আটকে গেছি, আর 3 জন লাইক করে এটাকে 60 স্কোর করে দেবে, মানে 60 স্কোরটা বের করে দেবে, ঠিক আছে। তোমাদের উপর ছাড়লাম, তাদের তফসিল পাঠ অংশ জিকে ম্যাথ। আচ্ছা, কি কোশ্চেন্স বললো দাদা? তফসিল আর অংশ পাঠ গুলিয়ে যায়, আরেকবার বলুন তো। তফসিল, আচ্ছা, তফসিলটা যেটা বললাম কটা, মানে তফসিল হচ্ছে আগে ছিল 8টা, এখন হয়ে গেছে কটা বলো? 12টা, ঠিক আছে। পাঠ যেরকম আগে ছিল 22টা, এখন হচ্ছে কটা? 25টা। তাহলে পাঠটা বললে আগে ছিল 22টা, মানে যেটা অংশ, তাই না, সেটা আগে 22টা ছিল, এখন হয়ে গেছে 25টা। আর তফসিল মানে যেটা তালিকা, সেটা হচ্ছে তোমার আগে ছিল 8টা, এখন হয়ে গেছে 12টা। আর ধারা ছিল 395টা, ঠিক আছে, যেটা হয়ে গেছে এখন 448টা। আর যদি বলে তফসিল জাতি বা উপজাতিভুক্ত অঞ্চল, যেটা পার্ট 9, 244 থেকে 244A এর মধ্যে কিন্তু ধারাতে ইনক্লুডিং আছে, ঠিক আছে। 244 থেকে 244A এই ধারার মধ্যে ইনক্লুডিং আছে, রাইট। আমরা নেক্সটে কিছু ধারা নিয়ে ডিসকাস করব, আর তার পাশাপাশি কনস্টিটিউশন অ্যাসেম্বলির আরও ডিটেলস একটু কিছু কোশ্চেন সেগুলো অ্যাড করে দেবো, আর কিছু এমসিকিউ কভার আপ করাবো। তারপরের দিনে ক্লাস থাকবে ইকোনমিক্সের, ওকে, অর্থনীতি, তারপর সায়েন্সের একটা মিক্সড, এইভাবে পুরো সেশনটা কন্টিনিউ হবে 2 মাস। দেন লাস্টে আমরা রিভিশন স্কেলে থাকবো, ঠিক আছে। আর যারা জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচে জয়েন করবে, তারা অবশ্যই 9144556275 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে যোদ্ধা ব্যাচ, 9144556275।
জাস্ট হোয়াটসঅ্যাপ করে টেক্সট করবে যোদ্ধা ব্যাচ, প্রপারলি ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে কিন্তু জিকে জিএসটা র্যান্ডামলি কাভার আপ হয়ে যাবে। আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সপেক্টেড পেপার সমস্ত কিছু হচ্ছে এবং রানিং ক্লাস চলছে। আগে যা ক্লাস হয়েছে রেকর্ডেড ফর্মে পাবে, মিটে ক্লাস হয়, রেকর্ড ভিডিও দেখার সুবিধা আছে, নোটস পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। তাই যারা জয়েন করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে যোদ্ধা ব্যাচ। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।